অগ্নিসংবর্ধন রাষ্ট্রীয় সালাম দেবে সশস্ত্র সালাম। জাতির সূর্য সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ। বিজয় দিবসে নির্বাচনের সময় জানালেন প্রধান উপদেষ্টা। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। নির্বাচনের সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত বিএনপি নেতাদের। দ্রুত সুনির্দিষ্ট রোড ম্যাপ দাবি। স্বৈরাচার মুক্ত বাংলাদেশের স্বাধীনভাবে বিজয় দিবস উদযাপন। রাজধানীতে শোভাযাত্রা, কনসার্ট সহ নানা আয়োজন। ঈশ্বর জানে আল্লাহ তোমার প্রেমের কত মূল্য, কিছু সৃষ্টি হয়নি ধরায় তোমার প্রেমের। এবং ৭১-এ বাংলাদেশের বিজয়কে ভারতের বিজয় দাবি নরেন্দ্র মোদীর। দেশ জুড়ে তীব্র প্রতিবাদ, ব্যাখ্যা দাবি বিশ্লেষকদের। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। বিজয়ের দিনই নির্বাচনের দিনক্ষণ নিয়ে ধারণা দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জানান 2025 সালের শেষে নির্বাচন হতে পারে, তবে প্রত্যাশিত মাত্রায় সংস্কার শেষে নির্বাচন করতে হলে তা গড়াতে পারে 2026 সালের প্রথমার্ধে। প্রতিবেদনে বিস্তারিত। বিজয়ের 54 বছর এলো এমন এক সময়ে যখন বৈষম্যহীন সমাজ করতে পুরো বাংলাদেশ এক বিন্দুতে। আর সেই স্বপ্ন বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তী সরকারের প্রথম বিজয় দিবস। সকাল 10টায় দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ শুরু করেন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকলকে বিজয়ের মাসের শুভেচ্ছা জানাচ্ছি। হাজার হাজার শহীদ এবং আহতদের আত্মত্যাগ এবং ছাত্র জনতার ঐক্যের মাধ্যমে যে গণ অভ্যুত্থান হয়েছে তা দেশের ভেতর এবং বাইরে থেকে ব্যর্থ করার চেষ্টা চলছে জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। দেশের ভেতরে এবং বাইরে থেকে জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য বিপুল অর্থ ব্যয়ে নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাচার করা হাজার হাজার কোটি টাকা তাদের আয়ত্তে রয়েছে। তাদের সুবিধাভোগীরা সর্বত্র ছড়িয়ে আছে। আমাদের ঐক্য অটুট থাকলে তারা আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জন থেকে ব্যর্থ করতে পারবে না। বিজয়ের দিনই আগামী জাতীয় নির্বাচনের সময় নিয়ে ধারণা দেন প্রধান উপদেষ্টা। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। আমাদের সংস্কারের যে আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়নে প্রতিটি কমিশনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংস্কার কমিশনের কথা আমি একটু আলাদাভাবে বলতে চাই। কেননা এই দুটি কমিশনের সুপারিশের উপর প্রধানত নির্ভর করছে আমাদের আগামী নির্বাচন প্রস্তুতি ও তারিখ। ফ্যাসিবাদী সরকারের আমলে ধ্বংসস্তূপে পরিণত হওয়া অর্থনীতিকে টেনে তুলতে সরকারের প্রচেষ্টার কথা জানান ডক্টর ইউনূস। আমাদের অর্থনীতির ভবিষ্যৎ সম্বন্ধে আস্থা প্রতিষ্ঠিত করতে অন্তর্বর্তীকালীন সরকার সক্ষম হয়েছে। অর্থনীতির সাফল্যের ব্যাপারে দেশে এবং বিদেশে আস্থার সৃষ্টি হয়েছে। প্রতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধির যে হার দেখানো হয়েছে সেটাও মন গড়া। দেশকে এবং পৃথিবীকে বলা হচ্ছিল কি সুন্দর দেশ বাংলাদেশ, লাফিয়ে লাফিয়ে তার উন্নয়নে এগিয়ে চলছে। এখন বাংলাদেশ ব্যাংকের বড় কাজ হলো পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনা। তারা তাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে সেটা চেষ্টা করছে। এছাড়া অপপ্রচার এবং ষড়যন্ত্র রুখতে গণমাধ্যম কর্মী এবং জনগণকে বিশ্বের কাছে দেশের প্রকৃত চিত্র তুলে ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিজয়ের মাস হোক অসম্ভবকে সম্ভব করার প্রতিজ্ঞা নেবার মাস। মেহেরিন অ্যানি,
এখন ঢাকা। আমরা নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিজয় দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে তিনি এ কথা বলেন। এই বিএনপি নেতা আশা করেন নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার ফিরে পাবে জনগণ। আজকে তার মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে না বিশ্বাস রয়েছে মানুষ আজকে বাজার আশ্রয় খুঁজছে। মানুষ কথা বলতে পারছে ঠিকই, কিন্তু দেশের মানুষের অভাবের কারণ রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে ততদিন পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান হবে না। স্বৈরাচার পালিয়ে যাওয়ায় দেশের মানুষ আজ স্বাধীনভাবে কথা বলতে পারছে বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন। তিনি বলেন, শেখ হাসিনার সময় মানুষের কতটা অসন্তোষ ছিল তার প্রমাণ স্মৃতিসৌধে জনতার ঢল। মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন রাজনৈতিক দল। এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, জুলাই আগস্ট গণহত্যায় আওয়ামী লীগ ও তার দোসরদের বিচার না করে এদেশে কোনো নির্বাচন হবে না। নাইম আবিরের প্রতিবেদন। পৌষের প্রথম সকালে বিজয়ের উষ্ণতা। পরাধীনতার শিকল ঘোচাতে যারা জীবন উৎসর্গ করেছিলেন সেই বীর শহীদদের শ্রদ্ধা জানাতে জনতার ঢল সাভারের জাতীয় স্মৃতিসৌধে। জাতীয় স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য খুলে দেবার পর ধীরে ধীরে বাড়তে থাকে গণজোয়ার। এ সময় মুহুর্মুহু স্লোগানে মুখর হতে থাকে সৌধ প্রাঙ্গণ। হাতে লাল সবুজের পতাকা আর পরনে বিজয়ের বেশ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর প্রথম বিজয় দিবসকে উদযাপন করতে দূর দূরান্ত থেকে এসেছে সর্বস্তরের মানুষ। সকাল 9টার পর থেকেই বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন সৌধ প্রাঙ্গণে। বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এরপরই আসেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কেন্দ্রীয় ইউনিট। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন বলেন, স্বৈরাচার পালিয়ে যাওয়ায় দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। তার মতে স্মৃতিসৌধের এই জনতার ঢলই বলে দেয় শেখ হাসিনার সময়ে কতটা অসন্তোষ ছিল মানুষের। সাভার জাতীয় স্মৃতিসৌধের ব্যাপক মানুষের উপস্থিতি প্রমাণ করে যে মানুষ কতটুকু তার মনোযাতনায় মনোকষ্টে ছিল, তার ভাব প্রকাশের তার যে প্রতিকূলতা প্রতিবন্ধকতা ছিল সেটি আজকে নেই। এরপর শ্রদ্ধা জানাতে আসেন জুলাই বিপ্লবীদের সংগঠন জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। তাদের সাফ কথা, আওয়ামী লীগ ও তার দোসরদের বিচার না করে এদেশে কোনো নির্বাচন হবে না। আওয়ামী লীগের এবং ফ্যাসিবাদী যারা দোসর রয়েছে তাদের বিচারের আগে বাংলাদেশে কোনো ইলেকশন হবে না, এবং এই ইলেকশন হলো জনগণ মেনে নিবে না। এরপর একে একে অন্য দলগুলো আসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে। তারা বলেন, গেল 15 বছরের স্বৈরাচারী শাসনে মুক্তিযুদ্ধ ও জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ভুলণ্ঠিত হয়েছে। 53 বছরে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। রাজনীতিবিদরা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণে জনগণের সঙ্গে প্রতারণা করেছে, তারা ব্যর্থ হয়েছে, যার ফলেই কিন্তু আজকে নতুন প্রজন্ম বা তরুণরা নেতৃত্বে এসেছে। অসহায় মানুষের গৃহে আমরা একবেলা খাবার অন্তত নিশ্চয়তা দিতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের স্বাধীনতার যে স্বপ্ন সেটা অধরা থেকে যাবে। বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য বাংলাদেশ বানিয়েছে, সেটা বারে বারে ভুলণ্ঠিত হয়েছে, ব্যাহত হয়েছে, এবং 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতা এই দেশের মানুষের অসন্তুষ্টির বহিঃপ্রকাশ। সংস্কার করতে হবে, বাংলাদেশকে নতুন করে গড়তে হবে, গরিব মেহনতি মানুষের মুক্তি দিতে হবে। সবাই শিক্ষা, সবাই ভাত, সবাই কাপড়, সবাই বাসস্থান, সবাই শিক্ষা, সবাই কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া বীর শহীদদের জীবন আর ত্যাগের বিনিময়ে অর্জন করা এই বাংলায় আর যেন অপশাসনের কবলে না পড়ে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশ পৌঁছে যাক শহীদদের স্বপ্নের সমান উচ্চতায়। আর সে কারণে আজ মহান বিজয় দিবসে রাজনৈতিক দলগুলোর আহ্বান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকবার। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে নাইম আবির, এখন ঢাকা। এদিকে জাতীয় স্মৃতিসৌধে আসা সব বয়সীদের কণ্ঠে একই সুর, সবার চাওয়া 54-তে পা দেয়া বাংলাদেশ এগিয়ে যাক 71 ও 24-এর চেতনা ধারণ করে। শাহাদাত অভ্র জানাবেন বিস্তারিত।
কুয়াশা মাখা সকালে বাঙালি জাতির বীরত্বের মহানায়কদের স্মরণ করতে স্মৃতির এই সৌধে পুরো বাংলাদেশ। রক্তের দামে লেখা ইতিহাস ভোরের এই রোদের মতোই রঙিন। ৭১-এর ৯ মাসের রক্তে লেখায় রচিত মহাকাব্য পূর্ণতা পেয়েছে ১৬ই ডিসেম্বর। বিজয়ের সেই আনন্দ বছর ঘুরে হাজির হয় স্মৃতির সৌধ থেকে দেশের প্রতিটি কোনায় কোনায়। বিজয় দিবসের ভোরে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে যখন গর্বের মিনার সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়, জাতীয় স্মৃতিসৌধ পরিণত হয় বর্ণিল লাল সবুজের পতাকায়। সবার মনে প্রাণে ও পোশাকে আগাগোড়া যেন বাংলাদেশকে ধারণ করা হয়েছে। বেলা বাড়তেই ১০৮ একর গর্বের এই মিনার পরিণত হয় জনসমুদ্রে। তরুণরা বলছে মুক্তিযুদ্ধের প্রেরণাই ছিল ২৪-এর তারুণ্যের শক্তি। ১৯৭১ সালের বিজয় আর ২০২৪ সালের চেতনা, এ দুটো মিলিয়ে আগামী দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। নাগরিক হিসেবে বাংলাদেশের সেজন্য যেতটুকু সম্মান সে সংবিধান অনুযায়ী ডিজার্ভ করে, সেই সম্মানটুকু যেন সে পায়, এটাই আমাদের প্রত্যাশা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কর্তৃত্ববাদী শাসনের অবসানের পর প্রথম বিজয় দিবস। স্মৃতির মিনারে তাই স্মরণ করা হচ্ছে ২৪-এর শহীদদের। আমাদের কারোর মধ্যে বৈষম্য থাকা যাবেই না। এই জিনিসটার কারণে কিন্তু ভেদাভেদ তৈরি হয়ে পড়ে যায়, নানান দাঙ্গা হয়। দুইটা স্বাধীনতার আনন্দ নিয়ে আমরা আসলে বিজয় দিবস পালন করতে এসেছি। শুধু বিজয় উদযাপন করার না, বিজয় হচ্ছে যাদের ত্যাগের কারণে বিজয় এসেছে, সেই বিজয়টাকে মনে রাখা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসেছেন ৭১-এর শহীদদের বিনম্র শ্রদ্ধা জানাতে। অনেক ভালো লাগতেছে, অনেক মানুষ আসছে আর কি ফুল দেওয়ার জন্য। এখানে আসছি বিজয় দিবস পালন করার জন্য। যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে এবং যারা ২৪-এ শহীদ হয়েছে তাদেরকে আমি খুব শ্রদ্ধা জানাই এবং তাদের জন্য আমরা এই সুন্দর একটি দেশটা পেয়েছি। বিশিষ্ট জনেরা বলছেন, যাদের রক্তের উপর দাঁড়িয়ে এ দেশ, তাদের শ্রদ্ধা জানাতে হলে দেশকে এগিয়ে নিতে হবে জাতীয় ঐক্যের মাধ্যমে। আমাদের ৭১ থেকে ৯০ হয়ে ২৪ পর্যন্ত বহু মানুষের রক্তের ঋণ আমাদের আছে। এখন প্রত্যাশা তারা নিজেরাই ঠিক করে দিয়েছেন। আমাদের সামনে এখন একটাই বড় মাপের লক্ষ্য, যে একটা বৈষম্যহীন এবং গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ। বৈষম্য না থাকে, জনগণের মাঝে যেন কোনো বৈষম্য না থাকে, কোনো ভেদাভেদ না থাকে, এবং আমরা যেন আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা যেন প্রতিষ্ঠা হয়। অভিভাবকদের ত্রুটির জন্যই তারুণ্যের এই রক্ত বারবার ব্যর্থ হচ্ছে। এবার অভিভাবকরা তাদের দায়িত্ব পালন করবেন এবং তারুণ্যের এই রক্তের যে স্যাক্রিফাইসটা, যে উৎসর্গ করেছে, যা সেটা সফল কাম হবে। তরুণ যারা আছেন তাদের যে শক্তি এবং সামর্থ্য, এটাকে সর্বোচ্চ কাজে লাগানোর সুযোগটা আসলে আমাদের এসছে এবং আশা করি আমরা সেটা লাগাতে পারব। দেশ স্বাধীন হয়েছে যাদের ত্যাগ আর তিতিক্ষায়, তারাও ফুল দিয়ে স্মরণ করছে বন্ধু ও সহযোদ্ধাদের। চেতনা ছিল আমরা বাংলাদেশ স্বাধীন, আমরা ওই পাকিস্তানের বিরুদ্ধে পড়ছে চাপি, আমরা দেশ, আমাদের দেশ আমরা নিয়ে আসতে। দেশের সূর্য সন্তানদের সবাই আজ স্মরণ করছে, আর বাংলাদেশ ৫৩ থেকে ৫৪তে পা দিয়েছে। এরই মধ্যে অর্জন করেছে সমৃদ্ধির নানা দিক। তবে রক্তের দামে যেই বাংলাদেশ কেনা হয়েছে, সেই বাংলাদেশ যেন ৭১ এবং ২৪-এর চেতনায় এগিয়ে যায়, তেমনটাই প্রত্যাশা এখানে আগত সকলের মনে। শাহাদাত অভ্র, এখন, সাভার, ঢাকা। মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল ৬:৩০টার দিকে রাষ্ট্রপতি শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় ৩ বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। পরে রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। রাষ্ট্রপতির পরই ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সাথে শ্রদ্ধা জানান বাংলাদেশ সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। শ্রদ্ধা নিবেদনের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তারা উপদেষ্টা পরিষদের সদস্য, ৩ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন কূটনৈতিক মিশনের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।
স্বাধীনতা যুদ্ধের অর্জনকার কে পাকিস্তানিদের কাছ থেকে ছিনিয়ে এনেছিল বিজয়, বাংলাদেশ নাকি ভারত? বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পোস্টে উপেক্ষিত বাংলাদেশের অস্তিত্ব। সেদিন যুদ্ধটা নাকি শুধু ভারতই করেছিল। সেই পোস্টে একবারের জন্য উচ্চারিত হয়নি বাংলাদেশের নাম। নরেন্দ্র মোদীর পোস্ট ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে দেশের বিভিন্ন মহল। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে পাকিস্তানকে পরাভূত করে 1971 সালের 16 ডিসেম্বর অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। এই অর্জনে পাশে ছিল ভারত, কিন্তু তাতে কোনোভাবেই বলার সুযোগ নেই লড়াইটা পাকিস্তানের সাথে ভারতের ছিল। অথচ ইতিহাসের বিকৃতি করে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 16 ডিসেম্বরের বিজয়কে ভারতের ঐতিহাসিক বিজয় বলে দাবি করেন। ফেসবুক পেজে তার এই পোস্টের কড়া সমালোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল। ফেসবুকে লেখেন, ভারত বিজয়ের মিত্রের চেয়ে বেশি কিছু ছিল না। প্রশ্ন তোলেন, মোদীর পোস্টে বাংলাদেশ কোথায়? এই পোস্টের পরই তীব্র প্রতিক্রিয়া জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ফেসবুক পোস্টে লেখেন, বাংলাদেশের স্বাধীনতা যখন ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে, তখন তা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার হুমকি হয়ে দাঁড়ায়। বলেন, এ ধরনের হুমকি মোকাবেলার লড়াই জারি থাকবে। মোদীর ইতিহাস বিকৃতির জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন বৈষম্য আন্দোলনের আরেক নেতা রিফাত শরীফ। নরেন্দ্র মোদী টুইট করে বলে, 71-এর বিজয় নাকি তাদের। আরে মোদী, তোর হাতে তো গুজরাটের রক্ত লেগে আছে। তুই এক গণহত্যাকারী, আরেক গণহত্যাকারী। হাসিনাকে দিল্লিতে জায়গা দিছিস, 2 গণহত্যাকারী দিল্লিতেই থাক। বাংলাদেশের দিকে চোখ তুলে তাকালে তোদের চোখ আমরা উপড়ে ফেলবো। নরেন্দ্র মোদীর বক্তব্যে উদ্বেগ জানিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর রুহুল আমিন। বলেন, এ বিষয়ে ভারতীয় দূতাবাসের ব্যাখ্যা চাওয়া উচিত বাংলাদেশের। ভারতের একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে এই মিথ্যে বক্তব্য আমি আশা করি না। আমি মনে হয় অনতিবিলম্বে আমাদের পররাষ্ট্র বিষয়ক যিনি উপদেষ্টা আছেন এবং আমাদের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন গওহর, ওনারা অনতিবিলম্বে খুব কড়া প্রতিবাদ জানাবেন এবং ওনাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অভিযোগ আছে 5 আগস্টের অভ্যুত্থানের পর থেকেই দেশকে অস্থির করতে নানা ষড়যন্ত্র করা হচ্ছে ভারত থেকে, যার অংশ হিসেবে নরেন্দ্র মোদীর এই পোস্ট কিনা সেটাও ভেবে দেখার পরামর্শ সচেতন মহলের। আরিফ হোসেন, এখন, ঢাকা। স্বাধীনতা বিক্রি করে আওয়ামী লীগ ভারত পালিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিজয় দিবস উদযাপন উপলক্ষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সমাবেশে তিনি জানান, সংস্কার বা নির্বাচন আয়োজনে শিথিলতা বরদাস্ত করা হবে না। অন্যদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে বিজয় র্যালি করে ইসলামী ছাত্র শিবির। জাওয়াদ মাহমুদের প্রতিবেদন। নগর থেকে প্রান্তের প্রতিটি মানুষ যখন বিজয় উদযাপন করছে, সে সময় রাজধানীতে বর্ণাঢ্য এক র্যালি করে ছাত্র শিবির। বাইতুল মোকাররম থেকে শুরু হওয়া বিজয় শোভাযাত্রায় যোগ দেয়া তরুণ কর্মী সমর্থক ও নেতারা বলছেন, সার্বভৌমত্ব রক্ষা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার থাকবে তারা। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের দেশকে স্বাধীন করেছে। অসংখ্য শহীদ ভাইয়ের ত্যাগের বিনিময়ে আমরা যেই দেশকে স্বাধীন করতে পেরেছি, সেই দীর্ঘ 16 বছর স্বৈরাচার পতনের পরে আমরা আবার নতুন একটি বাংলাদেশ পেয়েছি। আমি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের উপরে ভারতের শাসন চাপিয়ে দেওয়া হয়। আমরা চাই এমন একটি দেশ যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে। বেলা 9:30টায় বিজয় দিবস উদযাপন করতে রাজধানীর পল্টন মোড়ে জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে সমাবেশ আয়োজন করা হয়। বর্ণিল সাজের এই সমাবেশে রং বেরঙের ব্যানার, ফেস্টুন, ক্যাপ, টি শার্ট পরে হাজির হন নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, অভ্যুত্থান পরবর্তী জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়েই নতুন বাংলাদেশ গড়তে হবে। আওয়ামী লীগ স্বাধীনতাকে ছিনতাই করে মানুষের অধিকার হরণ করেছিল। বাংলাদেশকে তারা তাদের জমিদারি মনে করে নিয়েছিল, জনগণকে তারা তাদের প্রজা এবং ভাড়াটিয়া বানিয়েছিল, আমাদের সন্তানদের মুখের গ্রাস কেড়ে নিয়েছিল, মেধাকে পায়ের তলে দোলন করে ক্যাডার ভিত্তিক বাংলাদেশে গঠন করার চেষ্টা করেছিল।
৭১-এর পর ২৪-এর রক্তদান যেন বৃথা না যায় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। সংস্কার বা নির্বাচনে শিথিলতা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। 15.5 বছরে কিছু আবর্জনা, কিছু জঞ্জাল তৈরি হয়েছে, সেই জঞ্জাল পরিষ্কার করতে হবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। জনগণের ভোটার তালিকা শুদ্ধ এবং সুষ্ঠু করতে হবে। দেশের জনগণের করতে হবে, বিদেশে আমাদের প্রবাসীরা যারা আছে তাদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করে আগামী নির্বাচন হবে ইনশাআল্লাহ। শুধু ঢাকাই নয়, বন্দরনগরী চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে বিজয় শোভাযাত্রা করেছে জামায়াত ও এর সহযোগী সংগঠনগুলো। বিজয় দিবস উদযাপনে আসা নেতাকর্মীদের মত, আগামীর বাংলাদেশ যেন হয়ে ওঠে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের এক উর্বর ভূমি। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। লাল সবুজের পতাকা, বিজয় রঙের পোশাক আর নানা স্লোগান লেখা ব্যানার ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য বিজয় র্যালি শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। র্যালিতে আন্দোলনে আহত কয়েকজনও অংশ নেন। আরো জানাচ্ছেন আজহার লিমন। গোলামি আজাদির পার্থক্যই যে স্বাধীনতা, বিজয় র্যালিতে তাই উচ্চারিত হচ্ছিল বারবার। কিন্তু স্বাধীনতার 53 বছর পর গোলামির প্রশ্ন কেন, যখন এই ছাত্ররাই পতন ঘটিয়েছে স্বৈরাচারের? আগ্রাসন বিরোধী স্লোগান আর পদযাত্রায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পৌঁছায় শাহবাগে। সেখান থেকে আবার ঘুরে শেষ হয় শহীদ মিনারে। মিছিলে দেখা যায় বাঙালির মুক্তি আন্দোলনের নায়কদের ছবি সম্বলিত ফেস্টুন, প্ল্যাকার্ড, আগে যা দেখা যায়নি। এই শোভাযাত্রায় যোগ দেন 24-এর শহীদদের পরিবার ও আহতদের অনেকেই। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় র্যালিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, এবারের বিজয় তাদের কাছে বিশেষ। আজকের বিজয় দিবসটা যতটা আলাদা বা যতটা বেশি আনন্দ হচ্ছে, এর চেয়ে বেশি নিজেকে বেশি লায়াবল লাগছে। স্বাধীনভাবে চলুক, সবাই যেন নিরাপদে থাকতে পারি আমরা সকলেই, এটাই আর কি আমাদের প্রত্যাশা। আমাদের মাদ্রাসা থেকে সবাইকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে যে তোমরা আর কি 16 ডিসেম্বর পালন করো এবং শহীদদের জন্য দোয়া করো। এবং শুধু তাই নয়, হুজুররা নেতৃত্ব দিয়ে আমাদেরকে এখানে নিয়ে এসেছেন। আমরা 24-এর যুদ্ধ দেখেছি, দেন আমাদের চেয়ে হ্যাপি তো আর কেউ না। 71 আমাদের একটা রুটস তৈরি করেছে, আমরা একটা রাষ্ট্র তৈরি করেছি, কিন্তু সেই রাষ্ট্রকে আমরা যে আমাদের আকাঙ্ক্ষা ছিল তা বাস্তবায়ন করতে পারিনি বলে কিন্তু আমরা 24 তৈরি হয়েছে এবং আমাদের যে স্বাধীনতা সেটা পরিপূর্ণ হয়েছে। তারা 71-এ একটি দলের ক্ষমতায় আসাকেই, একটি দলের ক্ষমতা কুক্ষিগত করাকেই বাংলাদেশের সকল মানুষের বিজয় হিসেবে দেখাতে চেয়েছে, যেটা মূলত ছিল তাদের বিজয়। আমরা বলেছি যে না, সংগ্রাম চলমান, লড়াই চলমান। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একই কর্মসূচি পালন করে ইসলামী ছাত্র আন্দোলন। ওই র্যালি এবং সমাবেশ থেকে এই সংগঠনের নেতারা বলেন, অনেক ত্যাগের উদাহরণ রচিত হলেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এদিকে 54তম বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র থেকে শুরু হয় বর্ণাঢ্য সাইকেল র্যালি। সাইকেলিস্ট সোসাইটির আয়োজনে এই র্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দেশের ইতিহাসের সবচেয়ে কর্তৃত্ববাদী শাসক, যারা আবার 71-এর চেতনা নিয়ে সবচেয়ে বেশি বক্তৃতা বিবৃতি দিত, তাদের পতনের পর বাংলাদেশের 54তম জন্মদিন কিভাবে উদযাপিত হয় সেদিকে নজর ছিল সবারই। সেই প্রেক্ষাপটে এই বিজয় র্যালিগুলোতে আপামর মানুষের এই যে অংশগ্রহণ, তা যেন এটাই জানান দেয় 71 এবং 24 একই সংগ্রামের পরম্পরা, পূর্বপুরুষ থেকে উত্তরাধিকারের দায়িত্ব পালন মাত্র। আজহার লিমন, এখন, ঢাকা। বরিশালে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে বিজয় দিবস। এ উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালের কীর্তনখোলা নদীতে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে নৌবাহিনীর জাহাজ বা নৌজা শহীদ মহিবুল্লাহ। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন অমিত হাসান। অমিত, দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। নৌবাহিনীর যে জাহাজ সেটি কিন্তু উন্মুক্ত করা হয়েছে এবং এবছর এই যে বিজয় দিবসে যে জাহাজটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে, যে জাহাজটির নাম বানৌজা শহীদ মহিবুল্লাহ, এবং দুপুর 2টা থেকেই আমরা জনসাধারণের একটি ভিড় লক্ষ্য করছি এবং জাহাজটি উন্মুক্ত করায় জনসাধারণ যারা আসছেন, দর্শনার্থীরা যারা আসছেন, তারা খুব খুশি হয়েছেন এবং নৌবাহিনীর জাহাজ তারা সরাসরি দেখতে পাচ্ছেন এবং এটার
যে জিনিসপত্র রয়েছে, যে যানগুলো রয়েছে, যে গানগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে তারা নৌবাহিনীর যারা সদস্য রয়েছেন তাদের কাছ থেকে জানতে পারছেন, শিখতে পারছেন। এবং এই মুহূর্তেও যদি আমি এই জাহাজটির চিত্র দেখাই, সেই 2টা থেকে যে আসলে যে জনসাধারণের ভিড় কিংবা দর্শনার্থীদের ভিড় সেটি কিন্তু এখনও রয়েছে এবং ধীরে ধীরে কিন্তু এই ভিড়টি এখানে বাড়ছে এবং তারা বিভিন্ন জাহাজের বিভিন্ন অংশ ঘুরে দেখছেন এবং জাহাজের যারা কর্মকর্তারা রয়েছেন, নাবিকরা রয়েছেন, তারা কিন্তু পুরো জাহাজটি তাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছেন এবং জাহাজে কী কী ধরনের জিনিসপত্র রয়েছে সেগুলোও কিন্তু দেখাচ্ছেন। এবং অনেকেই আমরা দেখেছি যে ছোট শিশু কিংবা পরিবারের সদস্যদের নিয়ে এখানে আসছেন এবং তাদের ঘুরিয়ে দেখাচ্ছেন এবং তারা বলছেন যে নতুন প্রজন্মের জন্য এই জাহাজের উন্মুক্ত রাখা এবং নতুন নতুন জিনিস আসলে তাদের সে দেখানোর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছেন এবং আগামীতেও যেন এই ধারা অব্যাহত থাকে এমনটি প্রত্যাশা করেছেন। এবং এই জাহাজটির যিনি লেফটেন্যান্ট কমান্ডার রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে নৌবাহিনীর সদস্যদের সাথে জনসাধারণের একটি যোগসূত্র কিংবা মেলবন্ধন সৃষ্টি করার লক্ষ্যেই কিন্তু এই প্রতি বছর জাতীয় দিবসগুলোতে এই নৌবাহিনীর জাহাজগুলো উন্মুক্ত করে দেওয়া হয় এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 2টা থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে এবং তারা আরও জানিয়েছেন যে এই যে জাহাজটি উন্মুক্ত করা হয়েছে এটা আসলে জনসাধারণের জন্য প্রতি বছর এবং প্রতিটি দিবসেই যে উন্মুক্ত করা হয়, তাহলে নতুন প্রজন্ম কিন্তু তাদের থেকে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে এবং বাংলাদেশের যে নৌবাহিনী, যে টহল জাহাজগুলো রয়েছে কিংবা যে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে যারা কাজ করছে সেই সম্পর্কে কিন্তু তারা জানাতে পারবে নতুন প্রজন্মকে এবং তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতেও সাহায্য করবে বলে জানিয়েছেন যারা দর্শনার্থী রয়েছেন তারা। এবং এই জাহাজটি আর কিছুক্ষণ পরে কিন্তু সব বন্ধ হয়ে যাবে দেখার জন্য কিংবা দর্শনার্থীদের জন্য। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ মুক্তি। বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী অমিত হাসান। কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে 3 নারী সহ 5 জন নিহত হয়েছে। সকালে উপজেলার জগন্নাথপুর এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভৈরবগামী একটি কাভার্ড ভ্যান আরেকটি কাভার্ড ভ্যানকে পাশ কাটিয়ে এগিয়ে যাবার সময় অটোরিকশাটি মাঝখানে পড়ে যায়। এ সময় পেছনে থাকা কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশাটি সামনে থাকা কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ভেতরে থাকা চালক সহ 5 আরোহীর মৃত্যু হয়। পরে মরদেহগুলো উদ্ধার করে ভৈরব থানায় নিয়ে যায় পুলিশ। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে যায়। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে অভিশংসনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে দেশটির সাংবিধানিক আদালত। চলতি সপ্তাহে ইউলকে জিজ্ঞাসাবাদ করতে পারেন বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। শনিবার পার্লামেন্টে অভিশংসন প্রস্তাব পাশের পর সেটি পুনর্মূল্যায়নে সোমবার শুরু হয় আদালতের বিচার প্রক্রিয়া। প্রথম বৈঠকে অংশ নেন 6 জন বর্তমান বিচারপতির সবাই। গণশুনানিতে লেগে যেতে পারে কয়েক মাস। ইউলকে স্থায়ীভাবে অপসারণ করা হবে নাকি প্রেসিডেন্ট হিসেবে পুনর্নিয়োগ দেওয়া হবে সেই সিদ্ধান্ত নিতে সর্বোচ্চ 6 মাস পাবেন আদালত। যদিও দেশের রাজনৈতিক অনিশ্চয়তায় ইতি টানতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চাপ রয়েছে আদালতের উপর। পর্যবেক্ষকরা বলছেন, 9 বিচারপতির মধ্যে 3 জন সম্প্রতি অবসর নেওয়া ইউলের বিচার প্রক্রিয়া জটিল হবে। তার চূড়ান্ত অভিশংসনে 9 বিচারপতির মধ্যে কমপক্ষে 6 জনের সমর্থন দরকার হবে। এই ছিল এখন বিকেলের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।